আজকে আমরা প্রশ্ন প্রস্তুতি দশম শ্রেণী 4 নম্বর স্কুলটা সম্পূর্ণ সলভ করব। ক্লাস 10-এর সকল ছাত্রছাত্রীদের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল এবং প্রত্যেকটা উত্তর আমরা পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা করব। ভিডিওটা দেখো, যদি ভালো লাগে একটা লাইক করবে। চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করনি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। চলে আসছি আজকের প্রথম প্রশ্ন। প্রথমে এটা বলে দিই, যেটা সেকেন্ড সামেটিভ পরীক্ষা যে আসছে সেটা নিয়ে আলোচনা করে, সেজন্য পূর্ণ মান 40 লেখা আছে। দেখে নাও প্রথম প্রশ্ন কি বলছে। গ্যাসের বাষ্প ঘনত্ব ডি, আণবিক গুরুত্ব এম হলে এখানে অপশান আছে এম সমান ডি স্কোয়ার, এম সমান 2d, ডি সমান 2m, ডি সমান এম স্কোয়ার। তাহলে এখানে যে অপশানটা হবে সেটা অপশান বি হবে, অর্থাৎ আণবিক গুরুত্ব সমান 2 ইন্টু বাষ্প ঘনত্ব। তাহলে অপশান বি হবে। তারপরে দেখো 2-এর প্রশ্নটা আছে, প্রদত্ত উপাদানগুলির মধ্যে যেটি তাপীয় পরিবাহিতা সবচেয়ে বেশি। অপশান এ হীরক, অপশান বি রূপ, অপশান সি গ্রাফাইট, অপশান ডি নিকেল। এটা আমরা অপশান এ বলবো, এটা হীরক বলবো। হীরকের কিন্তু তাপ পরিবাহিতা সবচেয়ে বেশি। দেখো 3 নম্বরটা আছে, কোনটি 1 ওয়াট বোঝায় না। অপশান এ আছে 1 ভোল্ট ইন্টু 1 অ্যাম্পিয়ার, অপশান বি আছে 1 অ্যাম্পিয়ার স্কোয়ার ইন্টু 1 ওহম, অপশান সি আছে 1 ভি স্কোয়ার পার 1 ওহম, অপশান ডি আছে 1 ভোল্ট 1 ওহম। অপশান ডি বলবো। অপশান ডি এটা কিন্তু ওয়াট বোঝাচ্ছে না, এই বাকিগুলো কিন্তু ওয়াট নির্দেশ করছে। কিন্তু এখানে দেখো এগুলো ওয়াট মানে কার একক, ক্ষমতার একক। তাহলে প্রত্যেকটি একক কিন্তু ক্ষমতা নির্দেশ করছে। কিন্তু 1 ভোল্ট ইন্টু 1 ওহম, অর্থাৎ এই ভোল্ট ইন্টু রোধ মানে এটা কোনোভাবেই কিন্তু ক্ষমতা নির্দেশ করে না। সেজন্য আমরা বলবো অপশান ডি বলবো। নাও তারপরে আসছি, কপার তড়িৎদ্বার ব্যবহার করে কপার সালফেট দ্রবণে তড়িৎ বিশ্লেষণ করলে অ্যানোড তড়িৎদ্বারে উৎপন্ন হয়। অপশান এ আছে O2, অপশান বি আছে CO2+, অপশান সি আছে SO4 2-, অপশান ডি H2। অপশান বি বলবো CO2+। মনে রাখতে হবে কপার তড়িৎদ্বার ব্যবহার করলে আমরা অ্যানোডে যেটা উৎপন্ন হবে সেটা হলো CO2+। তারপর দেখো 5-এরটা, আর্দ্র অ্যামোনিয়া শুষ্ক করতে ব্যবহৃত হয়। আর্দ্র অ্যামোনিয়া শুষ্ক করতে ব্যবহৃত হয়। অপশান এ গাঢ় H2SO4, অপশান বি P2O5, অপশান সি CaO, অপশান ডি CaCl2। এটা আমরা কি বলবো, অপশান সি বলবো, পোড়াচুন ব্যবহার করা হয়। ডুরালুমিনে কোনটি থাকে না। ডুরালুমিনে থাকে না অপশান এ সিউ, অপশান বি এল, অপশান সি Mg, অপশান ডি Zm। এটা আমরা অপশান ডি বলবো। সেটা ডুরালুমিনে থাকে, এগুলো সবই থাকে, কিন্তু জিঙ্ক থাকে না। অপশান ডি, ডুরালুমিনে থাকে না, সেটা হলো জিঙ্ক। এরপর দেখো চলে আসছি, সেটা হলো তড়িৎ কোষে তড়িৎচালক বল নির্ভর করে। অপশান এ তড়িৎদ্বার দুটির আকার, অপশান বি তড়িৎদ্বার দুটির মধ্যবর্তী দূরত্ব, অপশান সি হলো তড়িৎ আধানের পরিমাণের ওপর, অপশান ডি হলো তড়িৎদ্বারের উপাদানের ওপর। এটা আমরা বলবো তড়িৎদ্বারের মধ্যবর্তী দূরত্বের ওপরে কিন্তু নির্ভর করে তড়িৎচালক বল।
চলে আসছি 2.1-এর প্রশ্নটায়। একটি অহমীয় পরিবাহীর প্রবাহমাত্রা বিভব লেখচিত্রের প্রকৃতি কেমন হবে? একটি অহমীয় পরিবাহীর প্রবাহমাত্রা বিভব লেখচিত্রের প্রকৃতি কীরূপ হবে দেখে নাও। অক্ষে ভি, ওয়াই অক্ষে আই যদি স্থাপন করা হয় তাহলে লেখচিত্রটা মূল বিন্দুগামী সরলরেখা হবে। তাই লেখচিত্রের প্রকৃতি হবে আমরা বলবো মূল বিন্দুগামী সরলরেখা। তাহলে এটা হলো আইভি লেখচিত্র, অহমীয় যে পরিবাহী আছে তার আইভি লেখচিত্র, এর প্রকৃতি হবে মূল বিন্দুগামী সরলরেখা। এরপর দেখো চলে আসছি 2-2টা। উষ্ণতা বৃদ্ধিতে রোধ হ্রাস পায় এমন একটি উপাদানের নাম আমরা বলবো অর্ধপরিবাহী। অর্ধপরিবাহী। এবারে অর্ধপরিবাহীর মধ্যে আমরা সিলিকন বলতে পারি, জার্মেনিয়াম বলতে পারি, যে কোনো একটা বলতে পারি। তাহলে আমরা মনে রাখলাম অর্ধপরিবাহী, তার মধ্যে সিলিকন, জার্মেনিয়াম যে কোনো একটা লিখে দেবো। ওহমের সূত্র মানে না একটা উপাদানের নাম, এটা আমরা অর্ধপরিবাহী বলবো, এটা অর্ধপরিবাহী হবে। অর্ধপরিবাহী। অর্ধপরিবাহীর মধ্যে আমরা বলতে পারি সিলিকন বা জার্মেনিয়াম। বোঝা গেল? তারপরে আমরা 2.3-এর প্রশ্নটি আসছি। 1 গ্রাম ভর শক্তিতে পরিণত হলে উৎপন্ন শক্তির পরিমাণ কত হবে? আমরা জানি ই সমান mc²। দেখো ই সমান mc², তাহলে এম এর মান 1, সি এর মান 0 মাধ্যমে আলোর বেগ 3 × 10⁻10, এটা সিজিএস এককে, তার হোল স্কোয়ার হয়ে গেল। তাহলে করলে হবে 9 × 10⁻20 আর্গ। তাহলে সিজিএস পদ্ধতিতে যে শক্তিটার পাওয়া গেল 9 × 10⁻20 আর্গ। তারপরে দেখো সত্য মিথ্যা বলতে বলছে। সব গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান 1। সব গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান 1, এটা আমরা কি বলবো? সত্য বলবো। মনে রাখবে প্রত্যেক গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান 1/273/°C, এটা সত্য বলবো। তারপরে দেখো তাপ পরিবাহিতার মাত্রা। তাপ পরিবাহিতার মাত্রা তোমরা মনে রাখবে mL T⁻³ θ⁻⁻1, এটা মনে রাখবে। তারপরে দেখো আদর্শ অপরিবাহী তাপ পরিবাহিতার মান কত? আদর্শ অপরিবাহী তাপ পরিবাহিতার মান সেটা আমরা 0 বলবো, 0। তাপমাত্রা বৃদ্ধিতে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দ্রবণের তড়িৎ পরিবাহিতার কীরূপ পরিবর্তন ঘটে? এটা অবশ্যই বাড়ে বা বৃদ্ধি পায়, এরকম কথা লিখবে। একটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য ক্ষারের নাম আমরা বলবো অ্যামোনিয়াম হাইড্রক্সাইড, NH4OH। এটার নাম হলো অ্যামোনিয়াম হাইড্রক্সাইড, NH4OH। অথবা একটা প্রশ্ন আছে, অ্যালুমিনা থেকে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে ধাতু নিষ্কাশনের সময় ক্যাথোড হিসাবে আমরা কি ব্যবহার করব? মনে রাখতে হবে আমরা ক্যাথোড হিসাবে ব্যবহার করব গ্যাস কার্বন। তাহলে এটা আমরা লিখব গ্যাস কার্বন। তাহলে ক্যাথোড হিসাবে আমরা ব্যবহার করব গ্যাস কার্বন, আর অ্যানোড হিসাবে আমরা ব্যবহার করব সেটা হলো গ্রাফাইট। তাহলে ক্যাথোড হিসাবে আমরা ব্যবহার করব গ্যাস কার্বন, আর যদি এখানে অ্যানোড বলা থাকে তাহলে অ্যানোড হিসাবে আমরা ব্যবহার করব গ্রাফাইট। 8 প্রশ্ন, অলিয়ামের রাসায়নিক নাম কি? অলিয়ামের রাসায়নিক নাম মনে রাখবে ধূমায়মান সালফিউরিক অ্যাসিড। তাহলে অলিয়ামের রাসায়নিক নাম আমরা কি বলবো? ধূমায়মান সালফিউরিক অ্যাসিড। তারপর দেখো 9-এর প্রশ্নটা, 2.9-এর প্রশ্নটা, লোহার একটি আকরিকের নাম। এটা মনে রাখবে, সেটা হলো লোহার একটি আকরিকের সংকেত সহ নাম লিখতে বলছে, লিখবে রেড হেমাটাইট। রেড
হেমাটাইট, রেড হেমাটাইট এটা আমরা বলবো Fe2O3। রেড হেমাটাইট সংকেতটা মনে রাখবে Fe2O3। তাহলে দেখো 2-এর প্রশ্নগুলো উত্তর হয়ে গেল। তাহলে মৃদু তড়িৎ বিশ্লেষণ পদার্থের নাম হলো NH4OH। অ্যালুমিনিয়াম থেকে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে ধাতু নিষ্কাশনের সময় ক্যাথোড হিসাবে আমরা ব্যবহার করব গ্যাস কার্বন। অলিয়ামের রাসায়নিক নাম হলো ধূম্রয়মান সালফিউরিক অ্যাসিড। আর লোহার একটি আকরিকের নাম সেটা রেড হেমাটাইট Fe2O3, এটা মনে রাখবে। তারপর দেখো আমরা চলে আসছি 3-এর দাগের প্রশ্নে। শক্তি নিত্যতার সূত্র হিসাবে লেঞ্জের সূত্র ব্যাখ্যা করতে বলছে। চুম্বক ও বদ্ধ বর্তনীর মধ্যে আপেক্ষিক গতি থাকলে তড়িৎচালক বল আবিষ্ট হয়। লেঞ্জের সূত্রানুসারে এই আধান, এই তড়িৎচালক বল ওই আপেক্ষিক গতিকে বাধা দেয়। এই আপেক্ষিক গতি বজায় রাখার জন্য যে অতিরিক্ত কার্য করতে হয় তা আবিষ্ট তড়িতের শক্তিতে পরিণত হয়। অর্থাৎ মোট কার্য এবং শক্তির পরিমাণ একই হয়, যা শক্তির সংরক্ষণ সূত্রকে সমর্থন করে। তাহলে এটা আমরা ব্যাখ্যা পেয়ে গেলাম। ভালো করে দেখে নেবে, পড়ে নেবে, খাতায় একাধিকবার তোমরা কিন্তু প্র্যাকটিস করবে। এরপর দেখো অথবা প্রশ্ন আছে তড়িৎচুম্বকীয় আবেশ সংক্রান্ত ফ্যারাডের সূত্রগুলো বিবৃত করতে বলছেন। দেখে নাও ফ্যারাডের সূত্রগুলো। 2টো সূত্র আছে মাইকেল ফ্যারাডে তড়িৎচুম্বকীয় আবেশ সংক্রান্ত। নাম্বার 1 হলো কোনো বদ্ধ বর্তনীর সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহের পরিবর্তন হলে কুণ্ডলিতে ইএমএফ আবিষ্ট হয় এবং কুণ্ডলিতে তড়িৎ প্রবাহ চলে। 2 নম্বর হলো তড়িৎচুম্বকীয় আবেশের ক্ষেত্রে আবিষ্ট ইএমএফের মান কুণ্ডলীর সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহের পরিবর্তনের হারের সমানুপাতিক হয়। ভালো করে মনে রাখবে, 2টো ফ্যারাডের সূত্র আছে, ভালো করে দেখে রাখবে। তারপর দেখো স্পর্শ পদ্ধতিতে SO2 থেকে SO3 উৎপাদনে শর্ত সহ সমিত রাসায়নিক সমীকরণটা লিখতে বলছে। দেখো SO2 ও বায়ুর মিশ্রণকে বিশুদ্ধ শুষ্ক করে 450 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এবং 1 থেকে 1.5 ATM মানে বায়ুমণ্ডলীয় চাপে V2O5 মানে ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড অনুঘটকের উপর দিয়ে চালনা করলে SO2 অক্সিজেন দ্বারা জারিত হয়ে SO3 উৎপন্ন হয়। এই বিক্রিয়াটা হলো উভমুখী বিক্রিয়া, তাপমোচী বিক্রিয়া। বিক্রিয়াটা লেখা হয়েছে 2SO2 প্লাস O2, এটা উভমুখী চিহ্ন, 2SO3 প্লাস তাপ। এটা কিন্তু আমরা পেয়ে গেলাম। ভালো করে পড়ে নেবে, পড়ে খাতায় কিন্তু প্র্যাকটিস করবে। তাহলে SO2 থেকে কীভাবে SO3 তৈরি করা যায় তার কিন্তু অনেকগুলো কন্ডিশান আছে। একটা হলো যে বায়ুটা যেটা হবে বা এই যে SO2 এবং বায়ুর মিশ্রণটা শুষ্ক হবে এবং শুকনো হবে। তাপমাত্রা কত হবে? 450 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা হবে। বায়ুর চাপ 1 থেকে 1.5 চাপ হবে এবং অনুঘটক থাকবে V2O5। এই শর্ত ফুলফিল হলে তবে SO2টা বায়ুর সঙ্গে বিক্রিয়া করলে SO3 উৎপন্ন হবে, তার সঙ্গে তাপ উৎপন্ন হবে। এই বিক্রিয়াটা হলো উভমুখী বিক্রিয়া। খুব ভালো করে প্র্যাকটিস করবে। নাইট্রোলিম কি? অথবা প্রশ্ন আছে নাইট্রোলিম কি? এর একটি ব্যবহার লিখতে বলছে। দেখে নাও 1100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ক্যালসিয়াম কার্বাইডের ওপর দিয়ে নাইট্রোজেন গ্যাস চালনা করলে ক্যালসিয়াম সায়ানামাইড এবং কার্বন উৎপন্ন হয়।
এই যে ক্যালসিয়াম সায়ানামাইড এবং কার্বন উৎপন্ন এই ধূসর মিশ্রণকে আমরা নাইট্রোলিন বলবো। তাহলে ক্যালসিয়াম সায়ানামাইড এবং কার্বনের ধূসর মিশ্রণকে আমরা নাইট্রোলিন বলবো। আচ্ছা, এর ব্যবহার কি? নাইট্রোলিন আমরা জমিতে সার হিসেবে ব্যবহার করবো। এর ব্যবহার মনে রাখবে, জমিতে সার হিসেবে ব্যবহার করব। দেখো 3.3-এর প্রশ্নটা, এমজি, সিএ, কে, এইউ, এফই এই ধাতুগুলির মধ্যে সক্রিয়তা কার সবচেয়ে বেশি, কোনটা সক্রিয়তা কম সেটা বলতে বলছে। দেখো এটা করতে গেলে আমাদের একটা সারি মনে রাখতে হবে। এখানে এটা মনে রাখবে, দেখো রাসায়নিক সক্রিয়তার সারি আছে, প্রথমে কে, তারপরে এনএ, তারপরে প্রথম দেখো কে আছে, তারপরে এনএ, তারপরে সিএ, তারপরে এমজি, তারপরে এল, জেডএন, এফই, এসএন, পিবি, সিইউ, এজি এবং এইউ। তাহলে দেখা যাচ্ছে সবচেয়ে বেশি একদম ওপরের দিকে আছে কে, আর সবচেয়ে নিচে আছে এইউ। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো তাহলে সর্বাধিক কার, সর্বাধিক সক্রিয়তা হলো কে আর সর্বনিম্ন হলো এইউ। খুব ভালো করে মনে রাখবে, তাহলে সর্বাধিকের মধ্যে পড়ছে কে আর সর্বনিম্ন হলো এইউ। তারপর দেখো ম্যালাকাইট কি? ম্যালাকাইট মনে রাখবে, ম্যালাকাইট হলো কপারের আকরিক। ম্যালাকাইট হলো কপারের আকরিক। তারপর দেখো কপারের তৈরি পাত্রে খাবার খাওয়া উচিত নয় কেন? দেখে নাও, কপার বায়ুর অক্সিজেনে উপস্থিতিতে বিভিন্ন অ্যাসিড, মানে বিভিন্ন জৈব অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, টার্টারিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে জলে দাব্য যৌগ উৎপন্ন করে। এই যৌগগুলি বিষাক্ত এবং খাদ্যের সাথে আমাদের প্রবেশ করলে শরীরে বিষক্রিয়া ঘটবে। তাহলে এগুলো আমাদের একটা শরীরে বিষক্রিয়া তৈরি হবে বলে আমরা কপারের তৈরি পাত্রে খাবার খাওয়া উচিত নয়। তারপর দেখো 140 পেজে আমরা 4 নম্বর সেটটা করছি, পেজ নাম্বার 139 থেকে 140। সেখানে দেখো 4.2-এর প্রশ্ন আছে যে তাপীয় রোধ এবং তড়িৎ রোধের মধ্যে সাদৃশ্য বলতে বলছে, তাপীয় রোধের এসআই একক বলতে বলছে। দেখে নাও, তাপীয় রোধ প্রথম দেখো লিখেছি তড়িৎ রোধ, তারপর দেখো তাপীয় রোধ। তড়িৎ রোধ তড়িতের বিরুদ্ধে কাজ করে, তাপীয় রোধ তাপ প্রবাহের বিরুদ্ধে কাজ করে। তাহলে দেখো তড়িৎ রোধ আমার এসআই একক হলো ওহম, আর তাপীয় রোধের এসআই একক আমরা কি বলবো, কিলোওয়াট, কিলোওয়াট টু দি পাওয়ার -1, এটা আমরা লিখব। তারপরে দেখো তড়িৎ রোধের মাত্রা হলো mL² T টু দি পাওয়ার -3 I টু দি পাওয়ার -2। আর তাপীয় রোধের মাত্রা, এটা তড়িৎ রোধের মাত্রা এটা পেলাম, এবার তাপীয় রোধের মাত্রা হলো m টু দি পাওয়ার -1 L টু দি পাওয়ার -2 T³ থিটা। তাহলে তড়িৎ রোধ এবং তাপীয় রোধের মধ্যে যে সাদৃশ্য তা আমরা পেয়ে গেলাম। তাহলে তাপীয় রোধের এসআই একক আমরা ওর মধ্যেই পেয়ে গেলাম, তাপীয় রোধের এসআই একক হলো কিলোওয়াট টু দি পাওয়ার -1। তারপর দেখো একটা অথবার প্রশ্ন আছে, 5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি ধাতব ঘনকের উষ্ণতা 28 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে বৃদ্ধি করে 578 ডিগ্রি সেন্টিগ্রেড করলে এর আয়তন প্রসারণ কত হবে? ধাতুর প্রসারণ গুণাঙ্ক বলা আছে। দেখে নাও, আমাকে এখানে আয়তনটা, এখানে দেখো ঘনক বলা আছে, ঘনকের বাহু বলা আছে 5 সেন্টিমিটার, তাহলে 5-এর কিউব করা হলো, তাহলে 5-এর কিউব করলে তাহলে ঘনকের আয়তন পেয়ে গেলাম, তাহলে 125 সেমি কিউব। গামার মান বলা আছে, টি এর মান অন্তিম ছিল
অন্তিম দেখো 578 থেকে প্রাথমিকটা বাদ দিয়েছি, বাদ দিয়ে তাহলে টি এর মান পেয়ে গেলাম 550। আমরা জানি যে গামা সমান V2 মাইনাস V1 বাই V1 টি, তাহলে এখানে V2 মাইনাস V1 করা হলো। দেখো এখানে V1 এর মান, গামার মান, টি এর মান সব বসিয়ে দিয়েছি। তাহলে বসিয়ে দিয়ে যে মানটা পেয়ে গেলাম দেখো 0.343, তাহলে আয়তন প্রসারণ হবে 0.343 সেমি কিউব হবে। তারপর দেখো চলে আসছি 4.3-এর তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্রগুলো। দেখো এটা আমরা 2 নম্বর স্কুলে অবশ্যই করেছিলাম। দেখে নাও পরিবাহী রোধ, এটা 2 নম্বর স্কুলে আমরা এটা সলভ করেছিলাম। 2 নম্বর স্কুলে তোমরা ভিডিওটা দেখে নেবে, সেখানে তোমরা এই জুলের সূত্রটা পেয়ে যাবে। তবু আরেকবার দেখে নাও, পরিবাহী রোধ এবং তড়িৎ প্রবাহের সময় স্থির থাকলে পরিবাহীতে উৎপন্ন তাপ প্রবাহমাত্রার বর্গের সমানুপাতিক হয়, অর্থাৎ H প্রপোর্শনাল I স্কয়ার, যখন R এবং T ধ্রুবক। 2 নম্বর সূত্র বলছে পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহমাত্রা এবং তড়িৎ প্রবাহের সময় ধ্রুবক থাকলে পরিবাহীতে উৎপন্ন তাপ রোধের সমানুপাতিক, অর্থাৎ H প্রপোর্শনাল R, যখন I এবং T ধ্রুবক। 3 নম্বর হলো পরিবাহী রোধ এবং প্রবাহমাত্রা ধ্রুবক থাকলে পরিবাহীতে উৎপন্ন তাপ তড়িৎ প্রবাহের সময় সমানুপাতিক, অর্থাৎ H প্রপোর্শনাল T, যখন R এবং I ধ্রুবক। এগুলোকে সব একসঙ্গে করলে আমরা লিখতে পারবো H প্রপোর্শনাল I স্কয়ার RT, যখন I আর T পরিবর্তনশীল, তাহলে H ইকুয়াল টু আমরা বলতে পারি I স্কয়ার RT বাই J, যেটা হলো যান্ত্রিক তুল্যাঙ্ক। তাহলে আমরা জুলের যে 3টে সূত্র আমরা পড়ে নিলাম। আমরা 2 নম্বর স্কুলে কিন্তু এটা করেছিলাম, তোমরা 2 নম্বর স্কুলটা ভালো করে দেখে নেবে। তারপর দেখো ভোল্ট ইন্টু অ্যাম্পিয়ার ইন্টু সেকেন্ড কোন ভৌত রাশির একক, আর অ্যাম্পিয়ারের সন্তরণ সূত্র লিখতে বলছে। বাল্যচক্রের ঘূর্ণন কোন নিয়ম অনুসারে হয়, দেখে নাও। ভোল্ট ইন্টু অ্যাম্পিয়ার ইন্টু সেকেন্ড, তাহলে অ্যাম্পিয়ার ইন্টু সেকেন্ড মানে আধান, তাহলে ভোল্ট ইন্টু আধান মানে কৃতকার্য, তাহলে কৃতকার্য নির্দেশ করবে। আর বাল্যচক্রের ঘূর্ণন আমরা বলবো ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম অনুসারে চলে। অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়মটা, তাহলে এটা হলো ধরে নেওয়া হলো কোনো ব্যক্তি তড়িৎবাহী তার বরাবর ধরে নেওয়া হলো কোনো, তাহলে অ্যাম্পিয়ারের যে সন্তরণ নিয়মটা তোমরা অবশ্যই করে নেবে। তড়িৎবাহী তার বরাবর কোনো ব্যক্তি চুম্বক শলাকার দিকে মুখ করে তড়িৎ প্রবাহের অভিমুখে সাঁতর কাটছে, তাহলে ব্যক্তিটির বাম হাত অবশ্যই চুম্বক শলাকার উত্তর মেরুর দিকে বিক্ষিপ্ত হবে। তাহলে অবশ্যই তোমরা এই সূত্রটা করে নেবে, খুব ইম্পর্টেন্ট সূত্র, ভালো করে পড়ে নেবে। তারপরে দেখো চলে আসছি 5-এর প্রশ্নটায়। তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে তামার বিশুদ্ধকরণে যে বিষয়গুলো উল্লেখ করতে হবে সেটা হলো ক্যাথোড, অ্যানোড, তড়িৎ বিশ্লেষক, ক্যাথোড অ্যানোডের বিক্রিয়া, এগুলো উল্লেখ করতে বলছে। দেখে নাও, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে তোমরা প্র্যাকটিস করবে। দেখে নাও, ক্যাথোড আমরা ব্যবহার করব বিশুদ্ধ কপারের পাতলা পাত, অ্যানোড আমরা ব্যবহার করব অবিশুদ্ধ কপারের মোটা দণ্ড, আর তড়িৎ বিশ্লেষ্য হিসাবে আমরা যেটা ব্যবহার করব লঘু সালফিউরিক অ্যাসিড মিশ্রিত CuSO4 দ্রবণ। তাহলে এগুলো ক্যাথোড, অ্যানোড এবং তড়িৎ বিশ্লেষ্য হিসেবে ব্যবহার করা হয়। এবারে ক্যাথোডে যে বিক্রিয়াটা হবে সেটা Cu2 প্লাস 2E সমান Cu, অর্থাৎ ক্যাথোডে শুধুমাত্র কপারটা উৎপন্ন হলো, আর অ্যানোডে দেখো এই কপারটা ইলেকট্রন ত্যাগ করছে, তাহলে Cu2 প্লাস উৎপন্ন হচ্ছে। তাহলে ক্যাথোডের বিক্রিয়া হলো Cu2 প্লাস দুটো ইলেকট্রন সেটা Cu, অ্যানোডে Cu মাইনাস দুটো ইলেকট্রন Cu2 প্লাস, খুব ভালো করে মনে রাখবে। তারপর দেখো আমরা চলে আসছি খুব ইম্পর্টেন্ট প্রশ্নে, হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুতির শর্ত উল্লেখ করতে বলছে।
এর সঙ্গে একটা প্রশ্ন আছে, লাইকার অ্যামোনিয়ার পরিমাণ কত। দেখে নাও হেবার পদ্ধতিটা খুব ভালো করে দেখে নাও। অনুঘটক রূপে এফি চূর্ণ এবং উদ্দীপক হিসাবে K2O ও Al2O3 চূর্ণের মিশ্রণ ব্যবহার করে 1:3 আয়তন অনুপাতে Al2O3 চূর্ণের মিশ্রণ দেখা যাচ্ছে। তাহলে দেখে নাও, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। অনুঘটক রূপে এফি চূর্ণ এবং উদ্দীপক হিসাবে K2O এবং Al2O3 চূর্ণের মিশ্রণ ব্যবহার করে 1:3 আয়তন অনুপাতে বিশুদ্ধ এবং শুষ্ক নাইট্রোজেন এবং হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করছে। যখন বায়ুর যে চাপটা 200 atm এবং তাপমাত্রা 450 সেন্টিগ্রেড তাপমাত্রা উত্তপ্ত করলে অ্যামোনিয়া উৎপন্ন হচ্ছে। এটা উভমুখী চিহ্ন এবং তাপ উৎপন্ন হচ্ছে। তাহলে এখানে অনেকগুলো কন্ডিশন আছে। অনুঘটক থাকবে, এটা হলো এফি, উদ্দীপক থাকবে K2O এবং K2O এবং Al2O3 এর মিশ্রণ থাকবে। আয়তনটা হলো 1:3, দেখতে পাচ্ছ নাইট্রোজেন 1 আর হাইড্রোজেন 3 এই আয়তন নেওয়া হয়েছে। এই নাইট্রোজেন হাইড্রোজেন কেমন নেওয়া হয়েছে, বিশুদ্ধ এবং শুষ্ক নেওয়া হয়েছে। কত চাপে, 200 atm চাপে, তাপমাত্রা কত, 450 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় করলে অ্যামোনিয়া উৎপন্ন হচ্ছে। এবং যে বিক্রিয়াটা ঘটছে, বিক্রিয়াটা উভমুখী বিক্রিয়া এবং তার সঙ্গে প্রচুর তাপ উৎপন্ন হচ্ছে, সেই জন্য বলা আছে উভমুখী তাপদাহী বিক্রিয়া। খুব ভালো করে হেবার পদ্ধতি করবে, তোমাদের কিন্তু পরীক্ষার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। খুব ভালো করে প্র্যাকটিস করবে। তারপর দেখে নাও 35%, মানে টোটালের মধ্যে 35%। যদি 100% মিশ্রণ হয় তার মধ্যে অ্যামোনিয়া হলো 35%। তারপর দেখো অথবার প্রশ্ন আছে। অথবার প্রশ্নটা কি বলছে, সেটা হলো বর্জ্যপাতের সময় বাতাসে নাইট্রোজেন কিভাবে মাটিতে আবদ্ধ হয় তা লিখতে বলছে। বাতাসে কোন গ্যাসটির উপস্থিতির জন্য চকচকে রূপোর বাসন কালো হয়ে যায়। দেখে নাও। N2 ভালো করে দেখে নাও। N2 + O2 যখন তড়িৎক্ষরণ হবে তখন 3000 সেন্টিগ্রেড তাপমাত্রায় এটা NO উৎপন্ন হচ্ছে। NO মানে নাইট্রিক অক্সাইড। সেই NOটা বাতাসের সঙ্গে বিক্রিয়া করলে NO2 মানে নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে। সেই যে নাইট্রোজেন ডাইঅক্সাইড জলের সঙ্গে বিক্রিয়া করছে, জলের সঙ্গে বিক্রিয়া করলে NO3 এবং NO2 উৎপন্ন হচ্ছে, অর্থাৎ নাইট্রিক অ্যাসিড এবং নাইট্রাস অ্যাসিড উৎপন্ন হচ্ছে। তাহলে নাইট্রিক অ্যাসিড এবং নাইট্রাস অ্যাসিড উৎপন্ন হচ্ছে। এবার দেখে নাও যে CaCO3, এই যে CaCO3 আছে তার সঙ্গে HNO3 বিক্রিয়া করছে। বিক্রিয়া করলে CaNO3 প্লাস CO2 প্লাস H2O। তারপর দেখো Na2CO3 তার সঙ্গে HNO3 বিক্রিয়া করছে, তাহলে NaNO3 প্লাস CO2 প্লাস H2O। তাহলে দেখো দুটো লবণ উৎপন্ন হচ্ছে, একটা হলো CaNO2 আর NaNO3, অর্থাৎ ক্যালসিয়াম নাইট্রেট লবণ এবং সোডিয়াম নাইট্রেট লবণ উৎপন্ন হচ্ছে। তাহলে উদ্ভিদরা এই নাইট্রেট লবণগুলি শোষণ করে প্রোটিন সংশ্লেষ করে। খুব ইম্পর্টেন্ট, ভালো করে মনে রাখবে। তাহলে এটা হয়ে গেল। তাহলে কিভাবে নাইট্রোজেন আবদ্ধ হয় সেটা বোঝা গেল। তাহলে মনে রাখবে বাতাসে H2S গ্যাসটার জন্য মানে রূপোর জিনিসগুলো কালো হয়ে যায়, এটা মনে রাখতে হবে। আমরা কন্টাই হাই স্কুল 139 পেজ থেকে 140 পেজ পর্যন্ত সম্পূর্ণ সলভ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে। যদি ভালো লাগে একটা লাইক করবে। যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আমার পক্ষ থেকে তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমরা ভিডিওটা শেষ করলাম।